আসসালামু আলাইকুম। রিয়াল মাদ্রিদের বর্তমান যে অবস্থা, এই অবস্থা থেকে আপনারা বুঝতেই পারতেছেন এবারের সিজনেও রিয়াল মাদ্রিদ ট্রফি লেস থাকতেছে, যেখানে আপনি দেখতে পারবেন যে ডোমেস্টিক কাপ, ডোমেস্টিক লিগ এবং ইউরোপিয়ান যে টুর্নামেন্ট গুলো রয়েছে ওইখান থেকে অলরেডি বিদায় নিয়েছে। আমি যদি ইউরোপিয়ান টুর্নামেন্টের কথা বলি তাহলে চ্যাম্পিয়ন্স লিগ থেকে তারা গত ম্যাচটাতে হেরে অলরেডি বিদায় নিয়ে নিয়েছে। আমরা যদি এখন ডোমেস্টিক কাপের কথা বলি তাহলে স্প্যানিশ সুপার কাপ, সেই সাথে কোপা দেল রে থেকে তো আরো আগে তারা বিদায় নিয়ে নিয়েছিল। এখন একটা মাত্র লিগ আছে, সেটা হচ্ছে ডোমেস্টিক লিগ, আর সেটা হচ্ছে লা লিগা। লা লিগাতেও আপনি যদি বার্সেলোনার সঙ্গে যদি একটু কম্পেয়ার করেন, তাহলে পয়েন্টের কম্পেয়ার করেন, তাহলে দেখতে পারবেন যে লা লিগা থেকেও তারা অলরেডি মোটামুটি বিদায় নিয়ে নিয়েছে। সো এখানে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার আরো একটা এল ক্লাসিকো ম্যাচ রয়েছে। ওই ম্যাচটা যদি রিয়াল মাদ্রিদ জিততে পারে তাহলে একটু মান সম্মান থাকবে আর কি, আদারওয়াইজ কোনো মান সম্মান রিয়াল মাদ্রিদের আপাতত নাই। তো আজকের এই ভিডিওতে আমরা ওইদিকে যাব না। আজকের এই ভিডিওতে আমরা বেসিক্যালি দেখার ট্রাই করব রিয়াল মাদ্রিদের এই বর্তমান পরিস্থিতির কারণ কি, রিয়াল মাদ্রিদের লাস্ট দুইটা সিজনে অধপতনের কারণ কি, সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব। প্রথমত যেই কথাটা বলতে চাই সেটা হচ্ছে কোচ। এখনো পর্যন্ত রিয়াল মাদ্রিদ কোনো স্টাবলিশ কোচকে এই টিমটাতে মিথুল করতে পারে নাই। আমরা কিন্তু একটা সময় দেখেছি যে কার্লো আনচেলত্তি যখন ট্রফি লেস ছিলেন তখন কিন্তু তিনি এই টিমটা থেকে বিদায় নিয়েছিলেন। কার্লো আনচেলত্তি যখন এই টিমটাতে ছিলেন তখন থেকে কিন্তু সমস্যাটা ক্রিয়েট হয়েছে। তিনি তার যে টিমের বড় বড় প্লেয়ার গুলা রয়েছে, ড্রেসিং রুমটা নাকি ওই বড় বড় প্লেয়ার গুলাকে নিয়ে তিনি ড্রেসিং রুমটা তিনি কন্ট্রোল করতে পারেন, যার কারণে আমরা শেষ পর্যন্ত কার্লো আনচেলত্তিকে এই টিমটা থেকে বিদায় নিতে দেখেছি। পরবর্তীতে এই জায়গাটাতে এসেছে জাবি আলোনসো। জাবি আলোনসো এসে ডাইরেক্টলি যে দ্বন্দ্বটা শুরু হয়েছে সেটা হচ্ছে আপনার ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে। ভিনিসিয়াস জুনিয়র জাবি আলোনসো আসার পরে তিনি ভিনিসিয়াস জুনিয়র তার যে পজিশনটা ওই পজিশনটাতে খেলতে পারে নাই, বিকজ জাবি আলোনসো উইং বেস ফুটবল খেলে না। জাবি আলোনসো যে ট্যাকটিকটা ছিল সেটা হচ্ছে তার যেই রাইট ব্যাক এবং লেফট ব্যাক রয়েছে তাদেরকে দিয়ে তিনি উইঙ্গারের কাজটা করায়। আর এই জায়গাটাতে যেহেতু ভিনিসিয়াস জুনিয়র বেসিক্যালি একজন উইঙ্গার, সো তিনি তো তাকে একটু সরিয়ে আপনার হাফ স্পেসে খেলানো হইতো, যার কারণে ভিনিসিয়াস জুনিয়র খুশি ছিলেন না। ডাইরেক্টলি এই জায়গাটাতে জাবি আলোনসোর সঙ্গে তিনি একটা দ্বন্দ্বে জড়িয়ে গেলেন। পরবর্তীতে এই প্লেয়ার এবং কোচদের দ্বন্দ্বের কারণে ড্রেসিং রুমটা যেহেতু জাবি আলোনসো কন্ট্রোল করতে পারে নাই, পরবর্তীতে জাবি আলোনসো নিজে স্বইচ্ছায় এই টিমের দায়িত্বটা ছেড়ে দিলেন। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি আলভেলোয়া এই টিমটার দায়িত্ব নিচ্ছে। এখন আলভেলোয়া দায়িত্ব নেওয়ার পরে তিনি প্লেয়ারদের প্রচুর তেল মেরেছেন, প্রচুর তেল। যেই তেলের দাম, তিনি তেল মারতে মারতে মনে হয় তেলের দাম তিনি বাড়াই ফেলছেন। যেখানে তিনি ম্যাচ হারলে বলতেছে প্লেয়ারদের কোনো দোষ নেই, সব দোষ আমার। যখন চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিল সব দোষ আমার, লা লিগা থেকে হারলেও সব দোষ আমার। ভাই তোমারে যদি সব দোষ হয় তাহলে আমার কাছে মনে হয় এই জায়গায় এই জায়গায় ইসরায়েল এবং ইরান, সেই সাথে আমেরিকার যে যুদ্ধটা হইতেছে ওই যুদ্ধের মূল কারণ তো মনে হয় তুমি। ওইখানে যে যুদ্ধটা হইতেছে ওইটারও তো দোষ মনে হয় তোমার। সব দোষ যদি দুনিয়ার তোমারই হয় তাহলে ওই ওই দোষটাও তুমি কান্দে নিয়ে নাও। এটা এটা করতে পারো না, এটা এটা করতে পারো। যাই হোক, বেশি কিছু বলতে চাই না। এই জায়গায় কিন্তু হারলেই সব সময় তিনি প্লেয়ারদের দোষ দেয় না, তেল মারতেছে তো প্লেয়ারদের দোষ দেয় না, তিনি দোষ দেয় বেসিক্যালি নিজের দোষ। আমার দোষ, আমার কারণে এই হয়েছে সেই হয়েছে। তো তোমার কারণে যদি এই হইতেছে সেই হয়েছে তুমি ছেড়ে দিয়ে চলে যাও, চলে যাও, তুমি এখনো রয়েছো কেন? তুমি ছেড়ে দিয়ে চলে যাও। এখন সমস্যা যেটা হইতেছে, আমরা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটা হারার পরে আমরা যে জিনিসটা দেখতে পাইলাম মাদ্রিদ ইউনিভার্সালে, আমি যে আর্টিকেলস গুলা পড়েছি ওইখানে তারা লিখেছে যে রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমের অবস্থা বর্তমানে ভালো নেই। এই জায়গায় বড় বড় কিছু ফুটবলার আছে যারা রাজত্ব কায়েম করতে চাইতেছে, বাট এখনো পর্যন্ত যেহেতু রেজাল্ট আসতেছে না, ওই ড্রেসিং রুমের ওই রাজত্বটা, সেই সাথে আপনার এই জায়গায় অনেকটা মনে করেন যে এই জায়গায় অনেকটা আপনার সিন্ডিকেটের মতো অবস্থা হয়ে গেছে আর কি ড্রেসিং রুমে। যে সিন্ডিকেটটা এখন কোনো কোচই কিন্তু ভাঙতে পারতেছে না। এই জন্য বলতেছে আমার রাজত্ব চলবে, ওই জন্য বলতেছে আমার রাজত্ব চলবে, এই আর কি অবস্থা। এই ড্রেসিং রুমের রাজত্বটা কেউ ভাঙতে পারতেছে না, কোনো কোচ। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এই যে প্লেয়ারদের দ্বন্দ্ব, কোচের সাথে প্লেয়ারদের দ্বন্দ্ব, সেই অনুযায়ী কিন্তু প্লেয়াররা মাঠে 10 আউট অফ 10 পারফরমেন্সটা দিতে পারতেছে না, এবং কোচের সঙ্গে তাদের যে সম্পর্কটা সেই সম্পর্কটারও কিন্তু উন্নতি করতে পারতেছে না ড্রেসিং রুমের সমস্যার কারণে, যেটা আমি মাদ্রিদ ইউনিভার্সালে কিন্তু পড়েছিলাম। সো এখন এই যে তোমরা তোমরা ঝগড়া করতেছো, তোমরা তোমরা সিন্ডিকেট করতেছো, সিন্ডিকেট করে শেষ পর্যন্ত দিন শেষে বাসটা তো রিয়াল মাদ্রিদরে দিতেছো। যারা যারা এই মুহূর্তে রিয়াল মাদ্রিদে থাকতে চায় না, আমার কাছে মনে হয় যে তাদেরকে নিয়ে প্ল্যান করার কোনো প্রয়োজন
হয় না, মানে খেতা বালিশ বাইন্দা একেবারে মাথার ভিতরে ফোঁটাটা দিয়ে লাথি মেরে বের করে দেওয়ার দরকার যারা এইসব সিন্ডিকেট করতেছে আর কি। এখন এই সিন্ডিকেট ভাঙতে পারবে কি? এখন এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের কিন্তু বড় বড় যে হাই প্রোফাইলের কোচ রয়েছে, এই হাই প্রোফাইলের কোচ কিন্তু দরকার। তাছাড়া কিন্তু কোনো কোচ এই টিমটার এই সিন্ডিকেট ভাঙতে পারবে না। সো ওই হাই প্রোফাইল কোচের ক্ষেত্রে যদি আমরা একটু ফোকাস করি তাহলে কিন্তু দেখতে পারবো যে এখনো পর্যন্ত রিয়াল মাদ্রিদ বেশ অনেক বড় বড় নামগুলা সামনে নিয়ে এসেছে যাদের উপর রিয়াল মাদ্রিদ ফোকাস করতেছে। এই জায়গাটাতে আমরা ইয়র্গন ক্লপের নাম শুনতেছি, সেই সাথে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম এবং আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির নামটা শুনতে পাইতেছি, সেই সাথে হোসে মরিনো সর্বশেষ আপডেট অনুযায়ী হোসে মরিনোর নামটাও কিন্তু আমরা শুনতে পাইতেছি। তো এই কোচগুলোর দিকে একটু আমরা আসি। এখন দিদিয়ের দেশম যিনি কিনা কোচ রয়েছেন তিনি হচ্ছেন ফ্রান্সের কোচ। সো তার দিকে নাকি রিয়াল মাদ্রিদ ফোকাস করতেছে 2022-23 বিশ্বকাপটার পরে দিদিয়ের দেশমের সঙ্গে নাকি যোগাযোগ করতে পারে। তিনি যদি রিয়াল মাদ্রিদে আসতে চায় তাহলে এই জায়গায় নেগোসিয়েশন হইতে পারে। সেই সাথে ইয়র্গন ক্লপের কথা বলতেছে, তবে ইয়র্গন ক্লপ এখনো পর্যন্ত রিয়াল মাদ্রিদে আসার জন্য সেই পরিমাণ ইন্টারেস্ট দেখাইতেছে না। এর আগের একটা ইন্টারভিউতে আমরা দেখেছিলাম, শুনেছিলাম যে ইয়র্গন ক্লপ বলতেছে তার সঙ্গে রিয়াল মাদ্রিদ নাকি যোগাযোগই করে নেই। সো এখন যেহেতু রিয়াল মাদ্রিদের পার্মানেন্ট কোচ লাগবে সেই অনুযায়ী হয়তো ইয়র্গন ক্লপের সাথে যোগাযোগ করতেও পারে। যদি না হয় তাহলে আর্জেন্টিনার জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনিকে এই টিমটার হেড কোচের দায়িত্ব দিতে চায়, এমন ধরনের আপডেটও আমরা পেয়েছিলাম। এখন লিওনেল স্কালোনি যেই টাইপের কোচ, এই টাইপের ফুটবল কিন্তু অবশ্যই রিয়াল মাদ্রিদের সঙ্গে যায় না। তিনি বেসিক্যালি ডিফেন্সিভ একজন কোচ। সো তিনি বেসিক্যালি তার ফুটবলারদের দিয়ে যে আহামরি অ্যাটাকিং ফুটবল খেলে বিষয়টা কিন্তু এমন না। তবে রিয়াল মাদ্রিদ কিন্তু অ্যাটাকিং ফুটবল খেলতে পছন্দ করে। সেই সাথে রিয়াল মাদ্রিদ যদি এই কোচটাকে যদি নিয়ে আসে তাহলে আবারও আমরা কিন্তু দেখতে পারবো যে বেসিক্যালি রিয়াল মাদ্রিদের যেই বড় বড় মাপের যে ফুটবলার গুলা রয়েছে এরা কিন্তু সেই পরিমাণ অ্যাটাকিং ফুটবল না খেলতে পারলে তার সঙ্গে আবারও দ্বন্দ্বে জড়িয়ে যাবে, যেটা আমি ভালো একটা প্রজেক্ট হিসেবে মনে করি না। সো এই কোচটা যদি না আসে তাহলে পরবর্তীতে আমরা কিন্তু জানতে পেরেছি যে এই জায়গাটাতে ফাব্রিজিও রোমানো একটা পোস্ট করেছেন হোসে মরিনহোর নাকি আগ্রহ রয়েছে। যদি রিয়াল মাদ্রিদ চায় তাহলে হোসে মরিনহো আগামী মৌসুমে এই টিমটার দায়িত্ব নিতে পারে, এমন ধরনের একটা আপডেট পেয়েছিলাম। বাট এই জায়গাটাতে আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে এবারে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজের সর্বশেষ ম্যাচটাতে এবং কোয়ার্টার প্লে অফের একেবারে লাস্ট যে দুইটা ম্যাচ ছিল ওই দুইটা ম্যাচে যেভাবে বেনফিকার সঙ্গে খেলেছে এবং বেনফিকার যে কোচ রয়েছে হোসে মরিনহো তিনি যেভাবে রিয়াল মাদ্রিদকে নিয়ে কটূক্তি করেছেন, সেই সাথে প্লেয়ারদের সঙ্গে যে দ্বন্দ্ব ছিল এগুলা যদি রিয়াল মাদ্রিদ ভুলে যায়, রিয়াল মাদ্রিদের যে প্রেসিডেন্ট রয়েছে ফ্লোরেন্তিনো পেরেজ তিনি যদি ভুলে যায় তাহলে অবশ্যই এই জায়গাটাতে আপনি হোসে মরিনহোকে হয়তো দেখতে পারেন। বাট আমার কাছে মনে হয় না যে এই জায়গাটাতে আমার কাছে মনে হয় না যে ফ্লোরেন্তিনো পেরেজ ওই বিষয়গুলো ভুলে গেছে। সো আপাতত তার যেই সম্ভাবনাটা সেটাও কিন্তু আমরা দেখতে পাইতেছি না। সো দিন শেষে রিয়াল মাদ্রিদের কোচ কে হবে সেটা কিন্তু আমরা জানি না, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এবার আমরা কিছু প্লেয়ারদের আপডেটের দিকে আসি। এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের অনেক ফুটবলার কিন্তু রয়েছে যারা এই সিজন শেষে রিয়াল মাদ্রিদটা ছেড়ে দিতে পারে, যেখানে কামাভিঙ্গার নামটা আমরা শুনেছি, সেই সাথে ফ্রাঙ্কো মাস্তানতুনো, সেই সাথে গঞ্জালো গার্সিয়া, সেই সাথে আলাভা এবং এই জায়গাটাতে দানি কারবাহালের নামটা আমরা সবচেয়ে বেশি শুনতে পাইতেছি। এখন এই যে ফুটবলার গুলার কথা বললাম, এই ফুটবলার গুলার মাঝে গঞ্জালো গার্সিয়া যিনি কিনা সেন্টার ফরওয়ার্ড, তিনি পার্মানেন্টলি রিয়াল মাদ্রিদ ছাড়তে পারে। তার জায়গাটাতে এন্ড্রিক যিনি কিনা অলিম্পিক লিওনে লোনে গেছে ওইখানে দারুণ পারফরমেন্স করেছে, তিনি রিয়াল মাদ্রিদে ব্যাক করতে পারে। আবার ফ্রাঙ্কো মাস্তানতুনোকে লোনে এই টিমটা থেকে অন্য একটা টিমে পাঠাই দিতে পারে। সেই সাথে আলাবা যিনি রয়েছেন সেন্টার ব্যাক, তার সঙ্গে কিন্তু চুক্তিটা এভারেজ সিজনেই শেষ, তাকে পার্মানেন্টলি এই টিমটা থেকে তিনি পার্মানেন্টলি বিদায় নিতেছে। সেই সাথে আমরা যদি এখন ক্যাপ্টেন দানি কারবাহালের কথা বলি তাহলে দানি কারবাহালও তিনি এবারের সিজন শেষে রিয়াল মাদ্রিদটা মোটামুটি ছাড়তে চলেছে, এমন ধরনের আপডেট পেয়েছি। কামাভিঙ্গার ব্যাপারে যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে এইখান থেকে কয়েকদিন আগে আমরা কামাভিঙ্গাকে নিয়ে যে আপডেটগুলো পেয়েছিলাম কামাভিঙ্গা রিয়াল মাদ্রিদ ছাড়তে পারে, যেটা 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 অনেক দিন ধরেই কিন্তু আমরা শুনতে পাইতেছিলাম। বাট এখন যে আপডেটটা পাইতেছি কামাভিঙ্গা বলতেছে আমি রিয়াল মাদ্রিদে থাকতে চাই, রিয়াল মাদ্রিদের হয়ে আমার যতদিন চুক্তি আছে ততদিন আমি খেলতে চাই, এটা হচ্ছে তার সর্বশেষ আপডেট। বাট আমার কাছে মনে হয় যে রিয়াল মাদ্রিদ এই জায়গায় কামাভিঙ্গাকে ছেড়ে দিবে, কারণ তার রিসেন্টলি যে পারফরমেন্সটা সেটা দিনে দিনে ডাউনের দিকে যাইতেছে। রিয়াল মাদ্রিদের একজন
ডাইনামিক মিডফিল্ডারের দরকার। সো ওই হিসেব করলে কামাভিঙ্গাকে অবশ্যই সেল করে দিতে হবে, সেল করে দিয়ে একজন বল প্লেইং টাইপের যে ফুটবলার রয়েছে সেই ফুটবলার হয়তো রিয়াল মাদ্রিদ এই টিমটাতে অ্যাড করতে পারে, যেখানে আমরা বড় বড় মিডফিল্ডারের নাম হয়তো বা পরবর্তীতে দেখতে পারবো। বাট কামাভিঙ্গা যদি না যাইতে চায় তাহলে সেটা হচ্ছে ভিন্ন কথা। আমার কাছে মনে হয় যে কামাভিঙ্গা শেষ পর্যন্ত রাজি হবে রিয়াল মাদ্রিদ ছাড়তে। সো এই হচ্ছে রিয়াল মাদ্রিদের সর্বশেষ পরিস্থিতি। যে পরিস্থিতি থেকে আপনারা বুঝতেই পারতেছেন রিয়াল মাদ্রিদের বর্তমান অবস্থাটা তেমন একটা ভালো না। সেই সাথে রিয়াল মাদ্রিদের কোচের কি অবস্থা, কে আসতে পারে, এটা সম্পর্কে আপডেট পেয়েছেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।